হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কার্তিক সুব্বারাজের রেট্রো বলে ছবিটাকে নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে সূর্যা এবং পূজা হেগড়ে। আর এছাড়া জোজু জর্জ রয়েছে, জয়রাম রয়েছে, আরো অনেকে রয়েছে। তো এই ছবিটা আমি হিন্দি ডাবিং এ দেখলাম, আমাদের গ্লোব সিনেমা আছে, ওখানে এসছে সকাল 10টার শোয়ে। এবং ভাই মস্তি পেয়েছি আমি, মানে আমি সিনেমাটার পরবর্তীতে আসবো, বাট আমি দেখে হেভি মস্তি পেয়েছি। বিকজ ছবিটা মানে বিগ স্ক্রিনের জন্য বানানো হয়েছে, প্রচুর খরচা টর্চা করা হয়েছে, সাউন্ড ডিজাইন ইত্যাদি তো খুব ভালো। এবং গ্লোবের সাউন্ড সিস্টেম এতটাই ভালো করেছে, আমি আগেও একবার দেখেছি, পুষ্পাও একবার দেখেছিলাম ওখানে। তো এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, মানে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল যে ভাই মানে বিগ স্ক্রিনে দেখে মজা লাগছে। তো আপনারা যদি হিট 3 বা রেট্রো এইগুলো প্ল্যান করছেন দেখবার, তাহলে আপনারা গ্লোবে কিন্তু দেখতে পারেন। গ্লোবে কিন্তু হিট 3 তেলেগু এবং হিন্দি দুটো ভার্সনই চলছে। তেলেগুটা আপনারা উইথ সাবটাইটেলস পেয়ে যাবেন, রেট্রো তো হিন্দিতেই চলছে। তো ওখানে কি আপনারা দেখতে পারেন, মানে অনেক রিজনেবল টিকিট প্রাইসে অনেক বেটার কিন্তু একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স কিন্তু গ্লোব দিচ্ছে। মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম বলে আপনার সাথে শেয়ার করলাম, বাকিটা তো আপনাদের ডিসিশন, আপনারা দেখবেন কি দেখবেন না। যদি ছবিটাতে আসি, দেখুন কার্তিক সুব্বারাজ কোনোদিনও সিঙ্গেল জনরা ছবি বানায়নি, কোনোদিনও বানায়নি। আপনি যদি ওর প্রথম ছবি দেখেন পিৎজা, ও কি করেছিল, হরর ছবি হিসেবে শুরু হয়। পুরো ছবিটার 90% হচ্ছে একটা হরর ফিল্ম, কিন্তু লাস্ট 10% যদি আপনি দেখেন, সেটা একটা ডায়মন্ড হাইস্টের দিকে চলে যায়, একটা থ্রিলার, একটা হাইস্ট, সেই জোনের মধ্যে ঢুকে যায়। আপনি যদি জিগার থান্ডা দেখেন প্রথমটা, যেটা 2014 সালে এসেছিল, সেটাও কিন্তু সিঙ্গেল জনরা ফিল্ম। ওখানে একটা গ্যাংস্টার জনরা আছে, তার সাথে একটা মেটা সিনেমা, ফিল্ম উইদিন আ ফিল্ম, সেই কনসেপ্টটার পাঞ্চ আপ করা আছে। আপনি যদি জিগার থান্ডা XX দেখেন, সেখানে দেখবেন গ্যাংস্টার, তার সাথে ফিল্ম উইদিন আ ফিল্ম, তার সাথে সেকেন্ড হাফে আবার আরো একটা অ্যাড করেছিল যে পোচিং, অ্যানিমাল পোচিং হচ্ছে। একটা বাইরে থেকে লোক, মানে বাইরে থেকে লোক না, মানে ওখানকারই লোক, বাট সে চোজেন ওয়ান আর কি, যেটা রাঘব লরেন্স প্লে করছে, সে ওখানে পৌঁছাচ্ছে, সে তার মধ্যে একটা পরিবর্তন আসছে এবং সে তারপরে ওদের লোকেদের হয়ে লড়ছে। তারপরে সিনেমা কিভাবে ওদেরকে হেল্প করছে, সিনেমা লাস্টে কিভাবে এম্পাওয়ার করছে। তো দেখুন জিগার ধান্ডা XXও প্রায় 2-3টে জনরা কিন্তু ছিল। এরকম কার্তিকের প্রত্যেকটা ছবিতেই মাল্টিপল জনরা থাকে কিন্তু, এবং ওটাকে ম্যাশ আপ করে। এবার এই ছবিটার মধ্যে কার্তিকের অ্যাপ্রোচটা ছিল হচ্ছে অনেকটা কুইন্টেন ট্যারেন্টিনোর মতো। অ্যাকচুয়ালি কার্তিক নিজে কুইন্টেন ট্যারেন্টিনো খুব ফ্যান। ট্যারেন্টিনো এই সব থেকে বেশি জনরা একটা ছবির মধ্যে ম্যাশ আপ করতে পেরেছিল যে কিলবিলে। কিলবিল 2টো পার্টের ছবি, ভলিউম 1, ভলিউম 2, এবং দেখবেন কিলবিলে কনসেপ্টটা কি, যে একটা মহিলা, তার সাথে খারাপ হয়েছে, তাকে মেরেছে এবং সে এবার বদলা নিচ্ছে, এইটা হচ্ছে গল্প, ঠিক আছে। তার আর কি পুরো যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে মেরে দিয়েছে, পেটের মধ্যে বাচ্চা ছিল, সে অ্যাপারেন্টলি মনে হচ্ছে মরে গেছে, পরের টিউসডে জানা যায় যে মরেনি। এবার এই যে বদলাটা নিচ্ছে, প্রত্যেকটা বদলা ইটসেলফ একটা করে জনরা। মানে কোথাও আপনি ইয়াকুজা ফিল্ম, মানে জাপানিজ গ্যাংস্টার ফিল্ম, সেই রকম একটা ফরম্যাটে চলে যাচ্ছে, কখনো পুরো সামুরাই ফিল্মের মতো হয়ে যাচ্ছে, কখনো ওয়েস্টার্ন ফিল্মের মতো হয়ে যাচ্ছে, কখনো একটা রেপ রিভেঞ্জ মুভির মতো চলছে। তো অনেকগুলো জনরা কিন্তু কিলবিলে ট্যারেন্টিনো মিক্স করেছিল। এবার এটা কার্তিক এই ছবির মধ্যে করতে গেছে। এই ছবিটার মধ্যে এতগুলো জনরার ব্লেন্ডিং আছে, মানে এই ছবিটা শুরু হয় একটা গ্যাংস্টার ফিল্ম হিসাবে, তারপরে এখানে একটা এরকম যে একটা এই যে মাসিহা, মানে চোজেন ওয়ান যে কনসেপ্টটা, যে ফরম্যাটের আমরা ছবি দেখি, যেটা KGF ও কিছুটা পরে চোজেন ওয়ানের মধ্যে, যে একটা লোক, একটা গ্যাংস্টার ছিল, সে একটা জায়গার মধ্যে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারপরে সেখানকার লোকেদের হেল্প করছে, মাসিহা হয়ে হেল্প করছে। KGF ও যদি দেখেন, দুটো হাফে কিন্তু দুটো আলাদা ছবি। ফার্স্ট হাফটা কিন্তু একটা গ্যাংস্টার ফিল্ম ছিল, যেখানে ওকে একটা মানে একটা অ্যাসাসিনের মতো অ্যাসাইন করেছে কাউকে মারার জন্য। ওর কিন্তু পার্সোনালি কোনো ঝামেলা ছিল না আদিরা গারুডা এদের কারোর সাথে। ওখানে পৌঁছে ওদের দুঃখ কষ্ট দেখে, আমি পার্ট 1 এর কথা বলছি, দুঃখ কষ্ট দেখে ওর মধ্যে একটা পরিবর্তন আসছে এবং তখন ও লড়ছে ওদের হয়ে। তো এই যে কনসেপ্টটা ছিল, এটা কিন্তু রেট্রোর মধ্যেও আপনি দেখতে পাবেন। ওভারঅল টেমপ্লেটটা কিন্তু কাইন্ড অফ এরকম। কার্তিক তার মধ্যে আরো অনেক কিছু মিশিয়েছে, ঠিক আছে। প্রথম তো ফিলোসফিক্যাল লেভেলে অনেক কিছু মিশিয়েছে। তারপরে কি হচ্ছে, ছবিটা একটা টাইমের পরে না গিয়ে একটা গ্ল্যাডিয়েটার যেরকম হয় অ্যারিনার মধ্যে ফাইট, সেরকম একটা গ্ল্যাডিয়েটার জোনের মধ্যে চলে যাচ্ছে। কিছুটা আবার সামুরাই ফিল্মের মতো, মিউজিকটা তো স্পেশালি আকিরা কুরোসাওয়ার ছবিতে যেরকম মিউজিক হতো সেরকম কিছুটা হয়ে যাচ্ছে। ফার্স্টের দিকে যেটা বললাম গ্যাংস্টার ফিল্মের মতো চলছে, অনেক কিছু কিছু জায়গায় পুরো আবার একটা ইমোশনাল ড্রামা ফিল্মের মতো চলছে। তো অনেক কিছু না ছবিটার মধ্যে হচ্ছে, ছবিটার মধ্যে প্রচুর কিছু রয়েছে, মাইথোলজিক্যাল অনেক আন্ডার কারেন্ট রয়েছে। তো ইটস এ হিউজ মানে ম্যাশ আপ। অনেস্টলি স্পিকিং, ফার্স্ট হাফ অব্দি কিন্তু কার্তিক পুল অফও দারুণ করেছে। ইন্টারভেল অব্দি না কার্তিক যা ছবিটা বানিয়েছিল, মানে হি মেড আ অলমোস্ট পারফেক্ট ফিল্ম, অলমোস্ট পারফেক্ট ফিল্ম। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা একটু প্রবলেম হয়। ছবিটা সব থেকে বড় কথা হয়েছে না, এই এতগুলো জনরা ম্যাশ আপ করেছে, তো তাই জন্য কি হয়েছে, এই যে মেন যে ইমোশনটা, সেই ইমোশনগুলো স্পেস পায়নি। মানে অনেক কিছু ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু, এবং ভিজুয়াল প্রেজেন্টেশনও দুর্দান্ত, কিন্তু একটু ইমোশনালি ডিস্টেন্ট হয়ে যাচ্ছে। যে প্রেমের গল্পটা, সেখানে যে ইমোশনটা আছে কম। সেখানে আরো পূজা হেগড়ে এবং সূর্যার মধ্যে না মোমেন্টস, পারফরমেন্স কিন্তু দুজনে অসাধারণ দিচ্ছে। পূজা হেগড়ে তো কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই ছবির মধ্যে, বাট কি হচ্ছে, আরো কিছু মোমেন্টস, ওদের যে প্রেমটা কিভাবে হলো, কিভাবে ওর মধ্যে যে পরিবর্তনটা ও তখন এনেছিল, যে সবকিছু মানে ছেড়ে দেবে ডিসাইড করেছিল, কেন এতটাও ভালোবেসে ফেলেছে, সেগুলো খুব অল্প স্পেস দেওয়া হয়েছে। যেহেতু অনেক কিছু করতে, ইটস আ ওভারস্টাফড ফিল্ম অ্যাকচুয়ালি,
স্টাফিং করে যে ওভার স্টাফ হয়ে গেছে কি ব্যাপারটা। এবং তারপরে হচ্ছে কি যে বাবা ছেলের একটা ইমোশন একটা যে ছিল একটা কনফ্লিক্ট জজু জর্জের সাথে, এবার সেটা একটা টাইমের পরে গায়েব হয়ে যাচ্ছে। তখন আবার সেকেন্ড হাফে গিয়ে যেহেতু চোজেন ওয়ানের একটা কনসেপ্ট আছে যেটা ওরা ট্রেলারে হাইলাইট করছিল, তো সেইটা আবার তখন একটা নতুন ইমোশন পুরো শুরু হচ্ছে এবং সেটা সেকেন্ড হাফের অনেকটা পরে গিয়ে শুরু হচ্ছে। তো এগুলো না আগে থেকে যদি সিড ইন করে থাকতো, মানে এই যে রকির যে কেজিএফ এর সাথে একটা কানেকশন হবে, এটা প্রশান্ত নীল কি করেছিল দেখবেন ফার্স্ট হাফ থেকে সিড ইন করছে, যে যেদিনকে রকি জন্মেছে সেদিনকে কোলার গোল্ড ফিল্ডটা ওরা খুঁজে পেয়েছিল। দেখবেন একটা প্রথম যে সিনটা আছে কেজিএফ চ্যাপ্টার 1-এ, ওইভাবে যে ওদের একটা কানেকশন আছে, একটা কসমিক কানেকশন আছে, যে ওর ওখানে যাওয়ার একটা কথা আছেই আছে, ওর মা যে কথাগুলো ওকে বলেছিল ও বারবার সেগুলো মনে পড়ছিল। এবার এখানে না ও ওই যে আইল্যান্ডে পৌঁছাচ্ছে সূর্যা ক্যারেক্টারটা, তারপরে যেটা হচ্ছে সেটা একটা মেজর চাঙ্ক পরে আসছে, ঠিক আছে, সেটাকে আগে থেকে ব্লেন্ড করে ওই আইল্যান্ডে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে না, সেটা অনেক আগে থেকে দেখাতে দেখাতে যেতে হতো, তাহলে আমরা মানে কানেক্ট করতে করতে যেতাম যে আইল্যান্ডে কি হচ্ছে, ওখানকার লোকেদের উপর কি অত্যাচার হচ্ছে, তাদের জন্য ইমোশনটা ফিল করতাম। সেটা এতটাই পরে আসে যে ওইখানটা প্রবলেম হয়ে গেছে, ইমোশনালি ডিস্টেন্ট হয়ে গেছে ব্যাপারটা। নাহলে ভালোর দিকে বলতে গেলে এই ছবির মধ্যে কিন্তু অনেক কিছু ভালো রয়েছে। প্রথম তো সূর্যার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সূর্যা যা অ্যাকশন করেছে, যা ইমোশনাল সিনে কাজ করেছে, যা অভিনয় করেছে, যা ডায়লগ দিয়েছে, প্রত্যেকটা জিনিস সূর্যা ভালো করেছে। এবং সূর্যা এই ছবির প্রডিউসার, সে যে মানে এই ছবিটার মধ্যে একটা মানে কমার্শিয়াল হলেও একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ আছে, সেটাও যে রাজি হয়েছে, ঠিক আছে, তো সেটা ডেফিনেটলি ভালো, মানে সূর্যা দারুণ করেছে। দ্বিতীয় হচ্ছে পূজা হেগড়ের কাজও খুব ভালো, পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে সন্তোষ নারায়ণ যা মিউজিক দিয়েছে না, এই যে এত টাইপের মিউজিক, মানে একটা তামিল ফ্লেভারের মিউজিকও দেবে, ঠিক আছে, ওদের পপ কালচারের জিনিসপত্র, পুরোনো গান সেনোরিটা বলে যে গানটা আছে সেই গানটাকে ব্যবহার করছে ইলাইরাজার। তারপরে আবার সেখানে পরবর্তীতে গিয়ে যে বললাম যে আকিরা কুরোসাওয়ার মতো একটা জাপানিজ টাইপের সামুরাই ফিল্মে যে মিউজিক হয় সেটার একটা ইনকর্পোরেশন, তো সেই যে মিউজিক সন্তোষ নারায়ণ যেভাবে কাজ করেছে সেটা দেখবার মতো। এবং টেকনিক্যালি সুপারবলি মেড ফিল্ম, ঠিক আছে, টেকনিক্যালিটিটা আপনার জাস্ট এত স্টাইলাইজেশন আছে ছবিটার মধ্যে, আপনার দেখে চোখ ধাঁধিয়ে যাবে। ফার্স্ট হাফে একটা সিকোয়েন্স আছে ওয়ান টেকের, সেটা কতক্ষণ ধরে আছে এবং জাস্ট স্টাইল নয়, কিন্তু সেটা একটা কারণ আছে, ওটাকে ওইভাবে করা হয়েছে, একটা ইমোশনাল কারণ আছে সেখানে, ক্যারেক্টারটার ওখানে ডিমান্ড করছে। এবং সেখানে যে কোরিওগ্রাফি, যেভাবে অ্যাকশন হচ্ছে, তার মধ্যে মানে হাসি ঠাট্টা হচ্ছে, কমেডি হচ্ছে, তার মধ্যে নাচ আছে, সবকিছু ওয়ান টেকের মধ্যে হচ্ছে। ওই সিকোয়েন্সটা এত ভালো, আপনার মনে হবে যে পিওর গুজবাম্প নেবে যখন ছবিটা শুরু হয় না। মানে ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি যা যা মোমেন্টস আছে প্রত্যেকটা এভরি বিট ওয়াজ ওয়ার্কিং, এবং ছবিটা অনেকটা রান টাইম, তো বাস ফার্স্ট হাফে সেটা ফিলও হচ্ছিল যে কোথায় রান টাইম, কোথায় ইন্টারভেল হয়ে গেল, যেভাবে নিয়ে এলো, এবং ইন্টারভেল পয়েন্টটাকে যেভাবে এনেছে, যে সূর্যা হাসছে ওই জায়গাতে যেভাবে ওটাকে ইউজ করেছে, সেটা খুব ভালো লেগেছে। এবং সূর্যাকেও না কোথাও কার্তিক সুব্বারাজ সেলিব্রেট করেছে। সূর্যার এই যে হাসি, মানে এটা তামিল যারা মানে জেনারেলি তামিল সিনেমা ফলো করেন তারা হয়তো জানবেন যে সূর্যার হাসিকে নিয়ে না খুব পপুলার, যে সূর্যা মানে খুব হাসে যখন তাকে সুন্দর লাগে, তো এই জন্য এখানে হাসিটাকে রাখা হয়েছে। এবার সেটা কিন্তু আউট অফ দ্য ফিল্ম নয়, অ্যাকচুয়ালি এই ছবিটার যে কোর যে কনসেপ্টটা সেটা খুব সুন্দর। মানে সূর্যা ক্যারেক্টারটাকে যে কৃষ্ণর একটা অবতার, মানে তার পুনর্জন্ম হয়েছে, এরকম ভাবে এটা ট্রিট করা হয়েছে। এবার এটাও কিন্তু ট্রিবিউট সূর্যার। আপনারা যদি চেন্নাই ভার্সেস চায়না যে ছবিটা আছে 7 IUM-RV, যেটা এয়ার মুরগাটাস বানিয়েছিল, সেখানেও দেখবেন বোধি ধর্মের রিইনকার্নেশন ছিল সূর্যা, তো সেরকম ভাবেই এখানেও কিন্তু একটা ট্রিটমেন্ট রয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে যে ওদের না ট্রেলারটা ওরা এতটা অ্যাবস্ট্রাক্ট কেটেছিল যে কনসেপ্টটা যাতে বাইরে না যায়। আমার মনে হয় ট্রেলার লেভেলে ওদের বুঝিয়ে দেওয়া উচিত ছিল দর্শকদেরকে যে ছবিটা এইরকম একটা ফরম্যাট নিতে চলেছে। না হলে কি হচ্ছে, লোকে ভেবেছে যে একটা গ্যাংস্টার ফিল্ম দেবো, কার্তিক সুব্বারাজের কাছে একটা গ্যাংস্টার ফিল্ম আশা করে লোকে গেছে, তাই জন্য লোকে অনেকে যারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে তারা এই কারণেই হচ্ছে, কারণ ছবিটা শুরু হচ্ছে একটা গ্যাংস্টার ফিল্ম হিসাবে। যদি ট্রেলার লেভেলে ওরা বুঝিয়ে দিত যে ছবিটা একটা জনরা জাম্প করতে চলেছে, তাহলে কিন্তু লোকে সেটা এক্সপেক্ট করতো, তাহলে এই প্রবলেমটা হতো না। এই যে বারবার যেহেতু জনরা জাম্প করছে একটা জায়গাতে, ছবিটা না একটা সুপার হিরো ফিল্মের মতো হতে চায়। এখানে মানে সূর্যাকে দিয়েছে যে সূর্যার রাইট হ্যান্ডে হেভি খুশি মারতে পারে, ঠিক আছে, যেরকম দেখবেন মাস্টারের বিজয় সেতুপতির ক্ষেত্রে করেছিল। এবার এখানে জজু জর্জকে একটা মানে মেটালের হ্যান্ড দিয়েছে, পুরো থ্যানোসের মতো একটা হাত দিয়েছে। এবার সেটাকে পরে ইউজ করতে আর পারিনি, বাট ওইখানে একটা হাত মতো দিয়েছে। এবার ওটা পুরো একটা সুপার হিরো ফিল্মের ট্রোপ, ঠিক আছে, ওটা এই ধরনের একটা গ্যাংস্টার ফিল্মের মধ্যে যে কেউ ইউজ করবে কেউ ভাবতেই পারে না। এবং প্রচুর ইনোভেটিভ আইডিয়াস কিন্তু পাংচুয়েট করতে করতে গেছে, ঠিক আছে, কোনো জায়গায় কিন্তু আপনার আইডিয়া লেভেলে মনে হবে না যে কম হচ্ছে। আর ছবিটার কোর কনসেপ্টটা এত আমার ভালো লেগেছে যে আমরা এই যে ভগবান বিষ্ণু, ঠিক আছে, এবার ভগবান বিষ্ণুর একটা অবতার হচ্ছে বুদ্ধ, ঠিক আছে, এবার বুদ্ধ কি বলছেন, লাফিং বুদ্ধা, যে এই যে একটা আমরা স্ট্যাচু দেখতে পাই, সেটা অ্যাকচুয়ালি কি বলে জানেন তো, এই যে হাসছে কেন, হাসা মানে হচ্ছে পজিটিভিটি, যে আপনার যা হয়েছে আপনি ওভারকাম করে এগিয়ে যান লাইফে। হাসি একটা খুব বড় পাওয়ার আর কি, আপনাকে হিল করতে পারে, তাই জন্য সেটাকে স্ক্রিপ্টের মধ্যে কিন্তু রাখা হয়েছে। এবার এটা কিন্তু ফার্স্ট হাফ থেকেই রয়েছে, একটা পোর্শন রয়েছে যে সূর্য লাফিং ডক্টর হয়ে যায়, এখানে কিন্তু হাসিটাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সেটারও একটা কারণ দেখানো যে ছোটবেলা থেকে হাসে না। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, ফিলোসফিক্যাল লেভেলে যে আইডিয়াস গুলো এখানে ছিল। এবং দেখাচ্ছে কি যে গৌতম বুদ্ধর একটা পথ হতে পারে, ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে কিন্তু যুদ্ধ রাস্তা নিতে হয়েছিল।
ব্যালেন্স আনবার জন্য, সোসাইটিতে ব্যালেন্স আনবার জন্য গৌতম বুদ্ধ যেরকম পিসের রাস্তা নিয়েছে, বাট শ্রীকৃষ্ণ তো সেও তো বিষ্ণুর অবতার, কিন্তু সে কিন্তু ভায়োলেন্সের রাস্তা নিয়েছে, তাকে কিন্তু যুদ্ধ করাতে হয়েছে, সে কিন্তু অর্জুনকে বুঝিয়েছে যে তোমাকে তীর চালাতে হবে। এবং যেরম যেরম যুগ সেই অনুযায়ী যে লোকেদেরকে বাঁচাবে, মানে তাদের কল্যাণ করতে এসছে, তাকে কিন্তু নিজের ওয়েটা বার করতে হবে। এই জন্য এখানে লাস্ট যে শটটা, মানে একটা বলে না যে সিনেমার ক্লোজিং ফ্রেমটা কত ইম্পর্টেন্ট, সেখানে ভিজুয়াল আছে যে কিছু লোক যারা অ্যাকচুয়ালি খুব মানে কি পাওয়ার ডাইনামিক্স এর নিচে আসে, তারা হাসছে এবং তাদের হাতে পাওয়ার আছে, কি সেটা আমি বলবো না। সেই ভিজুয়ালটা এত স্ট্রং যে সেখানে যখন এমন যুগ পড়েছে যে যুগে যেরকম দরকার সেরকম ভাবেই অবতারকে অপারেট করতে হবে। এই যুগে দরকার হ্যাঁ হাসি দিয়েও জেতা যাবে, কিন্তু তার সাথে তোমার হাতে পাওয়ারটাও থাকতে হবে। আর কিছু জায়গায় ভিজুয়ালস তো দারুণ, মানে যেভাবে পুরো যেটা বললাম ওয়ান টেক সিকোয়েন্সটা, বা এখানে যেহেতু কৃষ্ণর অবতার যেভাবে মাইথোলজিটা কানেক্ট করছে, ওই জন্য ব্লু লাইটটাকে যেভাবে ইউজ করেছে, যেহেতু কৃষ্ণের গায়ের রং ব্লু, সেই জন্য ব্লু লাইটটাকে যেভাবে যেভাবে ইউজ করেছে মন্দিরের সিনগুলোতে, বা কিছু লোক টর্চ নিয়ে জঙ্গলের মধ্যে আসছে, এখানে পুরো ব্লু লাইট পড়ছে, মানে ওইটাকে সিগনিফাই করবার জন্য সিম্বলিক জিনিসপত্রগুলো এত ইন্টারেস্টিং দেখবার মতো। পিলারের মধ্যে একটা লাইন ছিল, লাভ লাফটার ওয়ার, তো এই ছবিটাও অ্যাকচুয়ালি চ্যাপ্টার্স এর মতোই আসতে থাকে আর কি, পুরো ছবিটাই একই চ্যাপ্টার্সে বিভিন্ন চ্যাপ্টার্সে আসে। এবং সেই লাভ লাফটার ওয়ার্ডটা কি আছে এখানে, ওই লাভের অ্যাসপেক্টটা একটু দুর্বল হয়ে গেছে, মানে ওটা কোনো একটা স্পেস দেওয়া হয়েছে কিন্তু ওখানে ইমোশনটা ওয়ার্ক করছে না। লাফটারের অ্যাসপেক্টটা মানে লেভেলে, আইডিয়া লেভেলে, এবং যেভাবে ওরা আইডিয়ালজিক্যাল লেভেলে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে, এবং ওয়ার যে অ্যাকশন ইত্যাদি সেগুলো তো খুবই ভালো। হ্যাঁ ডেফিনেটলি এখানে ভিলেনের যে চরিত্রটা যে প্লে করেছে তাকে আরেকটু বেশি কোনো পাওয়ারফুল অ্যাক্টারকে নিলে আমার মনে হয় বেটার হতো। যে করেছে সে ভালো করেছে, বাট ওখানে একটা যদি কোনো প্রেজেন্সওয়ালা আরো বড় অ্যাক্টার কেউ থাকতো তাহলে আরো জিনিসটা বেশি ভালো হতো, সেই জিনিসটা আরো বেটার হতো। কুইন্টেন ট্যারেন্টিনোর রেফারেন্সও রয়েছে অ্যাকচুয়ালি ছবিটা সেকেন্ড হাফে আপনার কিছুটা জ্যাঙ্গো আনচেন্ডের মতো আপনাকে ফিল দেবে, এক্স্যাক্টলি জ্যাঙ্গো আনচেন্ডের মতো ফিল দেবে এই ছবিটা, কিছু জায়গায় আর কি ওরকম স্পেসের মধ্যেও চলে যায়। এবং নাসেরকে পুরো স্যামুয়েল এল জ্যাকসনকে জ্যাঙ্গো আনচেন্ডে আপনারা যেভাবে দেখেছিলেন এক্স্যাক্টলি ওরকম ক্যারেক্টারটাকে ট্রিট করেছে, সো ওটা আমার দারুণ লেগেছে। ছবিটার মধ্যে যেটা নেগেটিভ, যেগুলো আমি আবারও বলছি মাঝে মাঝে বলে বলে যাচ্ছি, যে ইমোশনালি ডিস্টেন্স, ছবিটা বড় হয়ে গেছে সেকেন্ড হাফে, স্পেশালি রানিং লেন্থ ফিল করা যায়, যেরকম শ্রিয়া সেরানের একটা গান দেওয়া হয়েছে সেগুলো প্রয়োজন ছিল না, ওই জায়গাটা একটু বেশি সময় নিয়ে নিয়েছে। ওখানে যে গল্পটা ছিল যদি এটা দুটো জনরাই খালি হতো না, যে ফার্স্ট হাফটা গ্যাংস্টারের মতো এবং সেকেন্ড হাফটা হচ্ছে যেটা যেটা দেখাচ্ছে, তো সেই দুটো যদি খালি হতো তাহলে হয়ে যেত, মানে সেটা একটা দারুণ সিনেমা হয়ে যেত। এই অনেকগুলো যে মিক্সচার করতে গেছে সেখানে একটু কোথাও গিয়ে কিছু কিছু এলিমেন্টস খুব ইন্টারেস্টিং আইডিয়া মানে ঢুকিয়েছে, কিন্তু তারপরে সেটাকে যে পে অফ করতে হবে, যে বললাম যে জোজু জর্জকে ওরকম একটা যে মেটাল হ্যান্ড দিয়েছে, কিন্তু সেটাকে আর ইউজ করতে পারেনি, দিয়েছে মেটাল হ্যান্ডটা, কিন্তু বিজয় সেতুপতিকে সাপোজ মাস্টারে যে পাওয়ারটা দিয়েছে যে ও মারতে পারে, এবার বিজয়কে কি পাওয়ার দিয়েছে, বিজয় ওকে কাউন্টার করছে কি বালা দিয়ে মারছে, বিজয় সেতুপতি আঙুলগুলোই ফাটিয়ে দিল, ওটা দিয়ে কাউন্টার করছে, ওইটাকে কিন্তু গোটা সিনেমাতে লোকে ইউজ করতে করতে গেছে, ওটাও কিন্তু একটা সুপার হিরো ফিল্মেরই ট্রোপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিন্তু সেটাকে ইউজ করতে করতে গেছে। বা শাড়ি পোটা শনিবারামে, ওটাও কিন্তু ওগুলো কিন্তু সবই সুপার হিরো ফিল্মের ট্রোপ, যে মুখ বেঁধে মারছে ওগুলো ভিজিল্যান্টে সুপার হিরো ফিল্মের ট্রোপ, কিন্তু ওটাকেও ইউজ করতে করতে গেছে ডিরেক্টর। এখানে কি হচ্ছে, ওই অনেক আইডিয়াস ঢুকিয়েছে কিন্তু সেটা পরে আর ইউজ করতে পারিনি, বিকজ ইটস ওভার স্টাফড, অন্য জায়গায় আবার অন্য একটা আইডিয়া ইন্ট্রোডিউস হয়ে গেছে, এটাই আর কি প্রবলেম হয়ে গেছে। বাট আমি স্টিল বলবো এই ছবিটা আপনি দেখলে কিন্তু কোনো জায়গায় মনে হবে না যে টাকা নষ্ট হয়েছে, কারণ ফার্স্ট হাফে তো মনে হবে না, ফার্স্ট হাফে দুর্দান্ত সিনেমা, সেকেন্ড হাফেও আপনার কিন্তু মনে হবে না যে টাকা নষ্ট হয়েছে ছবিটা দেখে। বা যখনই যদি আপনারা পরবর্তীকালে ওটিটি ইত্যাদিতেও দেখেন বা টেলিভিশনেও দেখেন, সেখানে তো আমার মনে হয় বিগ টাইম ওয়ার্ক করবে, এবং সেখানেও কিন্তু আপনার মনে হবে, আপনি কিন্তু ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করবেন কোনো না কোনো লেভেলে। এবং অ্যাকশন যেভাবে দেখিয়েছে, কিছু জায়গায় মার্শাল আর্ট ফিল্মের মতো চলছে, যেখানে সেটাকে যেভাবে দেখিয়েছে, এবং ব্যাংকক থেকে যে অ্যাকশন কোরিওগ্রাফার কিনেছে, যে পুষ্পাতেও কাজ করেছে, জওয়ানেও কাজ করেছিল, ব্যাংককের যে টিম, ওরা যেভাবে কোরিওগ্রাফি করেছে দেখবার মতো, মানে আমার হেভি লেগেছে, ঠিক আছে। আর সেখানে ওই যে স্ট্যালোনের যে ফিল্মটা ছিল আমাদের র্যাম্বো, তার যে থার্ড পার্ট যেটা আফগানিস্তানে ছিল, ওখানে দেখবেন একটা সিন ছিল র্যাম্বো দুটো লাঠি দিয়ে লড়াই, ওটা একটা মার্শাল আর্টসের ফর্ম, দুটো লাঠি দিয়ে মারামারি করে, যেটা পরবর্তীকালে আওয়ারা পাগাল দিওয়ানাতে সুনীল শেট্টির ইন্ট্রোতেই কপি করেছিল বিক্রম ভাট। তো ওরকম একটা সিন রয়েছে সুরিয়া, মানে সুরিয়া দুটো লাঠি নিয়ে, মানে অ্যাকশনটা তো সলিড, মানে যারা অ্যাকশন লাভার তাদের জন্য মানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের আর কি সুপার লাগবে তাদের এই ছবিটার মধ্যে। সো আমার কিন্তু ভালো লেগেছে রেট্রো, ঠিক আছে। মানে হ্যাঁ ডেফিনেটলি কিছু খামতি রয়েছে, বাট ইটস মানে ফার্স্ট হাফটা মানে খুবই ভালো, এবং সেকেন্ড হাফটার মধ্যেও অনেক কিছু ভালো রয়েছে। তো এটাকে আমি ডেফিনেটলি খারাপ ছবি তো একবারে বলতে পারবো না, মানে আমি বলতে পারবো না, আমার ভাই ভালো লেগেছে। তো আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।